ফিরে এলাম বিরতির পর ফিরে এসে একটা লোপ্পা বল যেন দিয়ে দিল বিজেপি কোথাও তৃণমূল কংগ্রেসকে। অমিত শাহ শ্রীরামপুরে গিয়ে বলেছেন যে এই রাজ্যে পুজোতে ছুটি দেওয়া হয় না, কিন্তু বেশিরভাগ মানুষ বলেন পুজোতে তো রাজ্য সরকারি কর্মচারী বা বিভিন্ন জায়গায় ছুটি একেবারে ছুটি শুরু হয় ষষ্ঠীর দিন থেকে, তারপর একেবারে লক্ষ্মী পুজো সমস্ত কমপ্লিট করে সেই ছুটি শেষ হয়। এরকম একটা ভাষণের পরে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে একদম পুরো রেডি ছিল এবং এখন এটাই উপজীব্য। বারবার বলছি বাঙালি অবাঙালি বিষয়ের মধ্যে এটা একটা উপজীব্য। আজকে সেখানে রোড শোতে কি বলেছেন? সভা করতে এসেছেন, সেখানে বলেছেন দুর্গাপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ছুটি দেয় না। 5 বছর আগে এসে বলতো বাংলায় দুর্গাপুজো হয় না, আর এখন এসে বলছে দুর্গাপুজোয় ছুটি দেয় না। গত বছর 2023 সালে সপ্তমী ছিল 20 তারিখ, আর আমাদের সরকার ছুটি দিয়েছিল 18 তারিখ থেকে 27 তারিখ, 10 দিন। আমি অমিত শাহকে বলবো যে আপনি 17টা রাজ্যে ক্ষমতায় রয়েছেন, আপনি যদি দেখাতে পারেন বাংলার থেকে বড় ভাবে আপনি দুর্গাপুজো কোন রাজ্যে পালন করতে আপনার কোন রাজ্য সরকার সদর্থক ভূমিকা পালন করেছে, বা আমরা 10 দিন ছুটি দিয়েছি আপনি তার জায়গায় কোন রাজ্য সরকারে আপনার কোন মুখ্যমন্ত্রী 11 দিন ছুটি দিয়েছে, আমি রাজনীতিতে পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। আপনারা এই অমিত শাহের দল যখন মমতা ব্যানার্জি আমাদের সরকার দুর্গাপুজোর প্রসার ঘটানোর জন্য ক্লাব কমিটিগুলোকে 50,000 টাকা দিয়ে সাহায্য করে, তখন সিপিএম এর সাথে হাত মিলিয়ে কলকাতা হাইকোর্টে গিয়ে পিল করে, মামলা করে সেই টাকা আটকানোর চেষ্টা করে। বাংলাকে যারা ভাতে মেরেছে, বাংলার মর্যাদা সম্মান যারা ক্ষুণ্ণ করেছে, 10 বছর বাংলার মানুষকে নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, আগামী 20 তারিখ তাদের কড়ায় গন্ডায় জোড়া ফুলের পাশের বোতামটা টিপে দিল্লি ভূমিকম্প করে প্রমাণ করতে হবে এই গণতন্ত্রে, এই সমাজে কোন রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রী নয়, মানুষ শেষ কথা বলে। আপনাদের যেভাবে ঠকিয়েছে, আপনারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে ভোট দিয়েছিলেন যে সত্যি আছে দিন আসবে। তারপর কি দেখলেন? সবাইকে বলেছিল 15 লাখ দেবো, কেউ পেয়েছেন 15 লাখ? বলেছিল 2 কোটি বেকারের বছরে চাকরি হবে, 10 বছর বিজেপি ক্ষমতায় 20 কোটি বেকারের চাকরি হওয়ার কথা হিসেব অনুযায়ী। আপনি দেখান এই ব্যারাকপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে 2000 বুথ রয়েছে, একটা বুথে যদি দেখাতে পারেন যে অর্জুন সিং যতদিন বিজেপিতে ছিল আর সাংসদ ছিলেন, অর্জুন সিং এর তৎপরতায় উদ্যোগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী একদিনের জন্য একটা উন্নয়নমূলক পর্যালোচনা বৈঠক করেছে। 5 বছরে আমি রাজনীতি করব না, তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। এটা ব্যারাকপুর কেন্দ্রে গিয়ে যেমন একদিকে এই ছুটি প্রসঙ্গটা এসেছে, কোথাও একটা এই নির্বাচনে মেরুকরণ, সুড়সুড়ি, তারপর হচ্ছে এমন এমন বিষয়গুলো আসছে যেগুলোর সাথে দেশের মানুষের আজকে জ্বলন্ত সমস্যার কোথায় সংশ্লিষ্ট, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে দপ্তর, কেন্দ্রের বিভিন্ন দপ্তর, সেই দপ্তরের কোনো ইনভেস্টমেন্ট ব্যারাকপুরে কি এসেছে, এই প্রশ্নটা আজকে রোড শোতে এবং তারপরে বক্তব্য রাখার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা তুলে ধরেছেন। একেবারে গ্রাউন্ড জিরো থেকে তাজা সম্প্রসারণ আপনাদেরকে দেখালাম, তার কারণ বিভিন্ন জায়গায় গ্রাউন্ড জিরোতে আর প্লাস নিউজের যারা সাংবাদিক তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এই সমস্তগুলোকে নিয়েই আপনাদের কাছে তুলে ধরছি জনমত। এই মুহূর্তে রয়েছেন চন্দননগর থেকে জয়ন্ত চক্রবর্তী, বলুন। হ্যাঁ, নমস্কার। দেখুন এবারে যে এনডিএ ক্ষমতায় আসছে না, সেটা 4 দফা নির্বাচনে ভোটের হারে বোঝা গেছে। ভারতবর্ষে ভোট হয় দুরকম ভাবে, একটা 52 থেকে 62 আর 62 থেকে প্লাস। এখন অটল বিহারী বাজপেয়ী দ্বিতীয়বারের জন্য যে ক্ষমতায় আসতে পারলো না, 60.something ভোট পেয়েছিল। প্রথমবারে বিজেপি ক্ষমতায় ছিল কংগ্রেসের দুর্নীতিকে সামনে করে,
দ্বিতীয়বারে ক্ষমতা এসেছিল, পুলওয়ামাকে সামনে করে 7% ভোট বেশি পেয়েছিল। বিজেপি শাসিত যে রাজ্যগুলো কমিটেড ভোটার, মানে বিজেপিকে ভোট দিচ্ছে না। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে শুরু করে মহারাষ্ট্র এবং গুজরাট, উত্তরপ্রদেশে 7% ভোট কম, বিহারে 5% কম, মহারাষ্ট্রে 9% কম। সুতরাং বিজেপি যে এবারে ক্ষমতায় আসছে না সেটা একদম জলের মতন পরিষ্কার। আর অর্জুন সিং হয়ে গেছে দল বদলু। ওকে না করে বিশ্বাস তৃণমূল ভোটাররা, না করে বিজেপির ভোটাররা। অর্জুন সিং সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে ভোটারদের ওপর। সুতরাং অর্জুন সিং যে এবারে হারবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওকে, 4 তারিখে জয়ন্তবাবু নিশ্চয়ই এটা আমরা দেখতে পাবো। এখনো ভোট হয়নি, সোমবার দিন 5ম দফায় ব্যারাকপুরের ভোট। খুব গুরুত্বপূর্ণ এই কেন্দ্র। এই কেন্দ্রে একটা বড় রকম কিন্তু টাগ অফ ওয়ার রয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন পার্থ ভৌমিক এবং তার বিপক্ষে অর্জুন সিং রয়েছেন দেবদূত ঘোষ সিপিআইএমের প্রার্থী। জনমতে রয়েছেন ইউনুস আলী মুর্শিদাবাদ থেকে। বলুন। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী বলছি। হ্যাঁ বলুন ইউনুস আলী। ভারতবর্ষের গোটা রাজনীতির ঘটনাটা মানে খুব চমকপ্রদ এই কারণেই যে বিগত 10 বছরে যে রাজনীতিটা ভারতবর্ষে বিজেপি দল সরকার চালিত করলো তাতে মানুষ ভীষণভাবে বিব্রত, অসহিষ্ণু এবং প্রতিবাদী। ফলে আজকে যে সমস্ত বিজেপি নেতারা এখানে এসে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছে তাতে দেখা যাচ্ছে যে একটা সম্পূর্ণ অরাজনৈতিক চর্চা করছে এবং বাংলার রাজনীতিতে এরা দিন দিন হেয় হয়ে যাচ্ছে। তাই বলছি আজকে এখানে যারা বিতর্কে অংশগ্রহণ করছে বা বক্তব্য রাখছে তাদের উদ্দেশ্যে এবং বাংলার মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই অপকর্ম, এই অভিশপ্ত শাসক বর্গের কাছ থেকে অন্তত বাংলা ভারতবর্ষকে রক্ষা করার আবেদন আমি রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ ইউনুস আলী। জনমতে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত নিঃসংকোচে জানান। আমরা যেহেতু লাইভে রয়েছি আপনাদের বক্তব্য আপনাদেরকে তুলে ধরছি। শুধু মাথায় রাখবেন যে আপনারা সমালোচনা সমস্ত কিছুই করতে পারেন, তবে ভাষা প্রয়োগের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সংযমী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। প্রচণ্ড হেড স্পিচ এবারের নির্বাচনে, এমন কিছু কিছু বয়ান, যা বয়ান শুনলে চোখ কপালে উঠে যেতে হয়। এটা কি সত্যিকারের এই নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ এবং সেই নির্বাচনে কোথাও ইস্যু নিয়ে লড়াই, এটা অত্যন্ত প্রণিধানযোগ্য। অর্জুন সিংয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা আপনি এই যে বিভিন্ন সময় উনি গেছেন এসছেন, এবারে যে দাঁড়িয়েছেন কি ভরসায় জিতবেন? কোথাও একটা জায়গায় অর্জুন সিংয়ের ভরসার জায়গা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কি বলছেন অর্জুন সিং, শুনবো। এবার লক্ষাধিক বেশি ভোটে জিতব। যেভাবে মানুষের সারা আছে, মানুষ যেভাবে সমর্থন করছেন, যেভাবে আর যে ভোটের ইকুয়েশন দেখছি 1 লাখ বেশি ভোটে কোথাও ক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা অন্তর্দ্বন্দ্ব আপনার ফেভারে যাচ্ছে? সে তো নিশ্চয়ই যাবে। তৃণমূল কংগ্রেস থেকেই লড়ছে। আপনার মনে হবে বামফ্রন্টকে কিন্তু বামফ্রন্টই হারিয়েছিল, বামফ্রন্টকে তৃণমূল হারায়নি। তৃণমূলের হারাবার সময় এসে গেছে। এবার তৃণমূলকে ব্যারাকপুর শুধু নয়, সারা বাংলায় যারা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস ছিল তারা কিন্তু বাড়িতে বসে আছে, আর ডাকাত লুটেরারা এখন তৃণমূল কংগ্রেস করছে। তাই তৃণমূলের একটা বড় অংশ ভোটটা ভারতীয় জনতা পার্টি হিসাবে আলো। তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্বটা বেড়ে যাবার কি কারণ বলে আপনি মনে করেন? এটা বলে দিলে অন্তর্দ্বন্দ্ব ঠিক হয়ে যাবে, তাও বলে দিচ্ছি। একজন লুটবে, একজন লুটপাট করবে, বাদ বাকি সবাই বসে থাকবে, এই সমস্যাটা আছে। একজন বলতে কার দিকে আপনি ইঙ্গিত করছেন? একজনই আছে, ভাইপো ব্যানার্জি।
তার লোকেরা। এখানে ব্যারাকপুরে দেখুন ভাইপো ব্যানার্জির লোকেরা যারা বিড়ি খেতে পারতো না তারা আজকে 4-4টা স্করপিওতে ঘুরে। তাদের ঘরে সিবিআই ঢুকছে, তাদের ঘরে ইডি ঢুকছে, 62টা চেয়ারম্যান আওতায় পড়ে গেছে। এবারে জিতে এলে ব্যারাকপুরের জন্য বিশেষ কিছু আপনার ভাবনা রয়েছে? দেখুন, ব্যারাকপুরের জন্য সবসময় আমার একটা লোকসভা এমপি হয়ে যে কাজগুলো করার আমি সবটাই করেছি। আগামী দিনে অনেক পরিকল্পনা আছে, আমিও কোনো প্রতিশ্রুতি দিই না, কিন্তু আমি সবসময় কেন্দ্রীয় সরকারের মাধ্যমে, যেহেতু এখানে কোনো ডাবল ইঞ্জিন সরকার নেই, অনেক বাধা আছে, তা সত্ত্বেও আমরা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো এখানে আনার চেষ্টা করি। কোথাও আমার শেষ প্রশ্ন, যে আপনার কেন্দ্রে অনেক মুসলিম ভোটার আছে, দেশে নরেন্দ্র মোদী একটা কথা প্রায়শই বলছেন যে এবার যদি ইন্ডিয়া জোট আসে তাহলে মুসলমানদের হাতে হিন্দুদের সম্পত্তি বিলিয়ে দেবে, এই বিষয়ে আপনি কি বলবেন? প্রধানমন্ত্রী যেটা বলছেন, প্রধানমন্ত্রী হিসাবে ওনার বক্তব্য ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আপনারা শুনলেন যে ডবল ইঞ্জিন সরকার না থাকার কারণে এই রাজ্যে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার না হলে ভারতীয় জনতা পার্টির অনেকের কাছে কাজ করতে অসুবিধা। অর্জুন সিং তার মধ্যে একজন। আমরা বিষয়ে কথা বলবো। জনমতে এই মুহূর্তে কাটোয়া থেকে রয়েছেন একজন কলা, সুশীল মুখার্জি। বলুন সুশীল বাবু। আমি নমস্কার, আমি কাটোয়া থেকে বলছি। বলছিলাম যে আমাদের নরেন্দ্র মোদীর বছরে 2 কোটি চাকরি আর 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবো বলে আমরা ক্ষমতায় এসে যেভাবে চুরি চামারি করতে আরম্ভ করলো, এখন যাবার সময়তে, এখন তো আর আসছে না, যাবার সময় এখন ভোট চাচ্ছে। হ্যাঁ, এখন কি বলছে যে যত নেতা নেত্রী বহু কোটি কোটি টাকা করেছে, করে রাখছে ওদের উত্তরসূরিদের জন্য কোটি কোটি টাকা করেছে। কিন্তু আমি টাকা রাখবো না, আমি জনগণের জন্য করে যাবো, আমাকে ভোট দে। কি করবে? কোনো টাকা পয়সা না, কোনো চাকরি না, রাম মন্দির করবে, বন্দে ভারত করবে, 18 কোটি টাকায় রাস্তা করলেও সেটা পেমেন্ট হইলো আমরা 250 কোটি টাকা। এই যে এখন যে ডাকাত দলটা, হ্যাঁ, যে ডাকাতির কথা স্বীকার করছে, এর জন্য প্রধানমন্ত্রীকে অজস্র হাজার ধন্যবাদ। ধন্যবাদ সুনীল মুখার্জি, আপনার বক্তব্য আপনি তুলে ধরেছেন এবং নিঃসংকোচে অনেকেই কথা বলতে চাইছেন। গোটা দেশ জুড়ে একটা কিন্তু ক্ষোভের আওয়াজ রয়েছে। আরও একজন আমাদের সঙ্গে রয়েছেন, অনিল দাস মেদিনীপুর থেকে। অনিলবাবু বলুন। নমস্কার। আমার বক্তব্য হচ্ছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং পশ্চিমবাংলায় ডেলি প্যাসেঞ্জারের মতো আসছে। বিধানসভা ভোটের সময় এসেছিল, পঞ্চায়েত ভোটের সময় এসেছিল, এবারেও আসছে। নিট ফর 0। ওরা 30 বলেছে, 35 টার্গেট দিয়েছে, তৃণমূল কংগ্রেস 35 পাচ্ছে। এই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ অনিল দাস মেদিনীপুর থেকে। সংক্ষেপে আপনি একটা যে তথ্য বা সত্যটা তুলে ধরলেন তা নিঃসন্দেহে একটা গুরুত্ব আছে বই কি। এবারের নির্বাচন, অষ্টাদশ লোকসভা নির্বাচন, ইস্যুর ভিত্তিতে যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে এনডিএ জোটের একটা বড় প্রশ্ন। এনডিএ জোটের মধ্যে কতজন রয়েছেন এখন একটা বড় প্রশ্ন। জেডিইউ রয়েছে এর মধ্যে, এনডিএ জোটের মধ্যে, এবং চন্দ্রবাবু নাইডু রয়েছেন। অন্ধ্রপ্রদেশে নির্বাচন হয়েছে, অন্ধ্রপ্রদেশে লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভা নির্বাচন হয়েছে, ওয়াইএসআর রেড্ডি সেখানে রয়েছেন। গোটা দেশের নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই রাজ্যের 42টি আসনের যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে জনমতে এই মুহূর্তে আরও একজন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তার মতামত জানাবার জন্য, শঙ্কর কুমার সর্দার বারাসাত থেকে। বলুন শঙ্করবাবু। বলছি, আমরা তো দেখলাম বামফ্রন্টের 34 বছর এবং রাজত্ব, আর এই 13 বছরের তৃণমূল সরকারের রাজত্ব। আমি চাই যে সমস্ত নাগরিকের নিচে আমরা সরকারের
সরকার, আমরা সরকারকে কেন্দ্রীয় সরকার আর আমাদের রাজ্য সরকার এক হোক। আর আমাদের এই পরিস্থিতিতে আমরা খুব বঞ্চনার মধ্যে রয়েছি, আমরা দুর্নীতিগ্রস্তের মধ্যে রয়েছি, সেই সব যাতে দূর ঘটে সেই জন্য আমরা একই সরকারকে যদি আমরা আনতে পারি তাহলে আমার মনে হয় সেটা ওই কেন্দ্রীয় বঞ্চনা, আমাদের জ্বালা যন্ত্রণা এটা থেকে মুক্ত পাবো, এই আশা আমি রাখছি। শঙ্কর কুমার সর্দার বারাসাত থেকে, তিনি ডবল ইঞ্জিন সরকার চাইছেন, তার কারণ দীর্ঘ 34 বছর এবং তৃণমূল কংগ্রেসের এই যে তৃতীয় দফা অর্থাৎ 12 বছর অতিক্রান্ত, এই সমস্ত সময়কাল জুড়ে কেন্দ্র রাজ্যের মধ্যে শুধু সংঘাত আর সংঘাত, সেই সংঘাতের অবসান চেয়ে তিনি ডবল ইঞ্জিন সরকার চাইছেন, যাতে এই রাজ্যে একটা শান্তি সুস্থিতি রয়েছেন। নিশ্চয়ই এইটা কখনো বাংলাতে অতীতে আপনাদের কাছে একটু স্মরণ করে দিতে চাই, ডবল ইঞ্জিন সরকার ছিল 1952, 57, 62, যখন কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার, জওহরলাল নেহেরু, পরবর্তী ক্ষেত্রে লাল বাহাদুর শাস্ত্রী বা ইন্দিরা গান্ধী, রাজ্যেও সেখানে ছিল হচ্ছে কংগ্রেস সরকার। 67 সালে প্রথম কংগ্রেস সরকার ভেঙে এখানে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আবার 1969 সালে ভোট হয়, রাজ্যে আবার যুক্তফ্রন্ট সরকার আসে, আবার 1972 সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে কংগ্রেস সরকার করে। 77 থেকে অদ্যাবধি 2024 পর্যন্ত রাজ্যে অন্য সরকার, কেন্দ্রীয় সরকার, একটা সংঘাত, কেন্দ্র রাজ্য সম্পর্ক, ফেডারেল স্ট্রাকচার, এগুলো নিয়ে প্রশ্ন রয়েছে। তার কারণ আজকের ভারতবর্ষ এই নির্বাচন কিন্তু এক বৃহত্তর আঞ্চলিক শক্তির জোট কি নির্ণায়ক ভূমিকায় চলে আসছে। এই প্রশ্ন যত নির্বাচন গড়াচ্ছে তত দৃঢ় হচ্ছে। দেখা যাক এর উত্তর মিলবে 4 জুন, এবং সেদিন অবশ্যই আপনারা নজর রাখবেন আর+ নিউজের পর্দায়। তার কারণ খবরের সত্যাসত্য এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে মিডিয়ার ভূমিকা নিয়ে সর্বস্তর থেকে প্রশ্ন এসেছে। রাজনৈতিক দল, নেতা, নেত্রী থেকে শুরু করে মানুষ বিভিন্ন প্রশ্ন তুলেছেন, কিন্তু আমরা বারবার করে বলেছি আর+ নিউজ আপনাদের বক্তব্যকে আমরা তুলে ধরতে চাই, যেমন জনমতে আনএডিটেড দেখাতে চাই, এবং আনএডিটেড দেখানোর কতগুলো সুবিধাও যেমনি রয়েছে, আমরা এর মধ্যে কোনো রকমভাবে হস্তক্ষেপ করছি না। কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো যে রাজনৈতিকভাবে সুন্দর ভাষা দিয়ে রাজনৈতিক বক্তব্য এবং রাজ্য কেন্দ্রের কাছে যে দাবি একজন নাগরিক হিসাবে আশা করেন, সেই সমস্ত দাবি আপনারা অবশ্যই তুলে ধরবেন। তার কারণ জনমত চলছে, চলবে। দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।